নানা সমস্যায় প্রশ্নের মুখে সরকারি প্রাথমিক শিক্ষার মান, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা মান নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্রসীমা ও আঞ্চলিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। রামু সেনানিবাসকে শক্তিশালী করতে যোগ হচ্ছে 7টি নতুন ইউনিট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। বাস্তবায়ন হলে উন্নীত হবে শাহজালাল বিমানবন্দরের সমপর্যায়ে। এবং অযত্ন অবহেলায় গুরুত্ব হারাচ্ছে পর্যটন শিল্পের সম্ভাবনাময় কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতি। প্রায় 2 দশক পর পুনঃখনন কাজ শুরু। বাংলা সময়ের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু এবং আমি কামরুজ্জামান মামুন। শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক স্কুল। সেই প্রাথমিক পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থী পড়ে সরকারি স্কুলে, কিন্তু সরকারি প্রাথমিক স্কুলে নানা সমস্যা ও শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। আর্থিকভাবে সচ্ছল অনেক অভিভাবকই তাই মুখ ফিরিয়ে নিচ্ছেন এসব স্কুল থেকে। গবেষকরা বলছেন, স্কুলের পরিবেশ ও মান রক্ষায় শিক্ষক বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে তদারকিও। মাহমুদ রাকিবের রিপোর্ট। ছুটির ঘণ্টা, যা ক্লাস শুরু বা শেষ হওয়ার কাজে ব্যবহৃত হওয়ার কথা। তবে রাজধানী ঢাকার পাশে বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে শিক্ষক না আসায় ছুটির ঘণ্টা নিয়েই খেলায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা। স্কুলের ভিতরকার অবস্থা আরো ভয়াবহ। জরাজীর্ণ ক্লাসরুম, স্যাঁতস্যাঁতে পরিবেশ, আলো স্বল্পতা ও মাঠ সংকটের বোঝা নিয়ে প্রতিনিয়ত নিজেদের শিক্ষার ভিত মজবুত করছে দেশের 1.5 কোটি ক্ষুদে শিক্ষার্থী। একরকম বেহাল অবস্থার মধ্য দিয়ে চলছে বেশিরভাগ সরকারি স্কুলের শিক্ষাদান। তবে সবকিছু ছাপিয়ে স্কুলগুলোতে শিক্ষক সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। টিচার দরকার 30 জন, সেখানে টিচার আছে 7 জন। প্রতিদিন আমাদের ক্লাস হওয়ার কথা 6টা, অনেক সময় 3টা হয়, অনেক সময় 2টা হয়, অনেক সময় হয়ও না। ক্লাস হলো 6টা, টিচার আমরা 4 জন। অনেক সময় দেখা যায় যে আমরা এই 4 জন শিক্ষকের মধ্যে 2 জনের ট্রেনিং করে গেছে, তখন আমাদের 2 জনকে পুরো স্কুলটা পরিচালনা করতে হয়। এট এ টাইম দেখা যাচ্ছে যে এই ক্লাসে 2টা বসাই দিছি, ওই ক্লাসে 2টা বসাই দিছি, 2 ক্লাসই দৌড়াতে হচ্ছে। তখন আমি বাচ্চাদের কি দিচ্ছি আর বাচ্চারাই বা কি নিচ্ছে। প্রাথমিক শিক্ষা গবেষণামূলক সংস্থার মতে শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষার মান নিয়ে আস্থাহীনতার কারণে প্রাথমিক সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে চান না অনেক অভিভাবক। পাশাপাশি নামি দামি স্কুলে পড়ালে সামাজিক মর্যাদা বাড়ার ভুল ধারণা থেকেও অনেক অভিভাবক সব সরকারি স্কুল বিমুখ বলে মনে করেন তারা। সরকারিগুলোতে হয় কি, অতটা কেয়ার নিয়ে পড়াশোনা করানো হয় না। আমরা আসলে সব প্যারেন্টসই চাই যাতে এনভায়রনমেন্টটা ভালো থাকে। টিচাররা পড়াশোনা আদায় করে নিচ্ছে, প্রাইমারিতে কিন্তু আদৌ সেটা হয় না। যদি সরকারি প্রাইমারি স্কুলগুলা ভালো পড়াশোনা করত, আমরা এই প্রাইভেট স্কুলে হুড়মুড়ি খাইয়া পড়তাম না। সরকারি তথ্য মতে দেশের 63,000 সরকারি প্রাথমিক স্কুলের জন্য শিক্ষক আছে 3.25 লাখ। গড়ে প্রতিটি স্কুলের শিক্ষক মাত্র 5 জন করে, যাদের বেশিরভাগই যোগ্যতা থাকলেও শুধু নজরদারির অভাবে তাদের ছাত্রছাত্রীর প্রতি যথেষ্ট যত্নশীল নন বলে অভিযোগ গবেষকদের। গভর্নমেন্ট স্কুলের টিচারদের আরো বেশি যত্নশীল হওয়া দরকার, সেটা কিন্তু হয় না, যেটা প্রাইভেটে হচ্ছে। আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়েছে ক্লাসরুমে যাওয়া দরকার, যে তারা আসলে সেটা কি অ্যাপ্লিকেশন পর্যায়ে নিয়ে গেছে কিনা। স্কুলের যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা নিশ্চিত করার জন্য অবশ্যই জনবল নিয়োগ করতে হবে। শিক্ষক সংকট ক্রমান্বয়ে আমরা কাটিয়ে উঠছে। ছাত্র শিক্ষক অনুপাত সেই জায়গায় পৌঁছানোর জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমাদের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটা আনন্দঘন শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, এই সকল কর্মসূচিগুলো ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। শিক্ষাবিদদের মতে প্রাথমিক পর্যায়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী যদি প্রতি বছর মানহীন শিক্ষা নিয়ে বড় হতে থাকে, তাহলে সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্রসীমা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে শক্তিশালী করা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের রামু সেনানিবাসকে। 10ম পদাতিক ডিভিশনে নতুন করে যোগ করা হয়েছে 7টি ইউনিট। কক্সবাজার থেকে ফিরে ওমর ফারুকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। একদিকে বিশাল সমুদ্র সীমা, অন্যদিকে মিয়ানমারের সঙ্গে সীমান্ত। পর্যটন নগর হিসেবে পরিচিত হলেও কক্সবাজারের নিরাপত্তাজনিত গুরুত্ব তাই ভিন্নধর্মী। 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে 10ম পদাতিক ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে ধীরে ধীরে সে গুরুত্ব আরও বেড়েছে। এখানকার পাহাড়ি অঞ্চলে অবস্থিত সেনানিবাসটি গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন নানা প্রাকৃতিক সৌন্দর্যকে মাথায় রেখেই।
সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সেনাবাহিনীর উন্নয়ন প্রকল্প ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে রামুতে এই ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি সেখানে যোগ করা হয় এরিয়া সদর দপ্তর সহ নতুন 7টি ইউনিট। সেনাবাহিনীর চৌকুশ দলের কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এসব ইউনিটের। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের শ্রেষ্ঠ সম্পদ। এই এলাকায় সেনানিবাস প্রতিষ্ঠার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন সহ সামাজিক অর্থনৈতিক উন্নয়নের নতুন প্রাণ সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়ন, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা এবং সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার দৃপ্ত প্রত্যয়ে সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। এই রামু উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততা ও দক্ষতার সাথে বৌদ্ধ বিহার, ভাবনা কেন্দ্রসমূহ পুনর্নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করেছিল। এই সময় পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের মাধ্যমে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করে তুলতে সরকার কাজ করছে বলেও জানানো হয়। দেশের সার্বভৌমত্ব এবং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার সাথে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। 10ম পদাতিক ডিভিশনে 7টি ইউনিট যোগ হওয়ার মাধ্যমে শুধুমাত্র ফোর্সেস গোল 2030 অর্জনে এক ধাপ এগিয়ে গেল না, একই সঙ্গে এই অঞ্চলের সামাজিক আকাঙ্ক্ষা পূরণে রাখা হলো প্রত্যয়। রামু সেনানিবাস থেকে ইহসান জুয়েল, সময় সংবাদ, কক্সবাজার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের পরিধি বাড়াতে প্রায় 450 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি একনেকের সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হবে ওসমানী বিমানবন্দর। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। 1998 সালের 20 ডিসেম্বর লন্ডন দুবাই সিলেট রুটের সুপরিসর বিমান অবতরণের মধ্য দিয়ে দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করে সিলেটের ওসমানী বিমানবন্দর। কিন্তু আন্তর্জাতিক ঘোষণার পর রানওয়ের শক্তি বোয়িং 777 মডেলের বিমান সহ সুপরিসর বিমানের ওঠানামার উপযোগী ছিল না। এ অবস্থায় বিমানবন্দরের মান উন্নয়নে গত 7 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় 452 কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। আমাদের রানওয়ের শক্তি যখন বৃদ্ধি পাবে এবং শাহজালালের সমান হয়ে যাবে, তখন কোনো ওয়েট নিয়ে বড় জাহাজগুলোর দূর গন্তব্যে যেতে কোনো সমস্যা থাকবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই বিমানবন্দরে সব এয়ারলাইন্সের বোয়িং ওঠানামা শুরু হলে সিলেট অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দারা উপকৃত হবেন। সিলেট সহ পার্শ্ববর্তী যে হবিগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, এইসব যাত্রীরা সিলেটে এসে এখান থেকে ফ্লাইট করবে। সরকারের এমন উদ্যোগকে সুখবর বলে আখ্যায়িত করলেন প্রবাসী এই ব্যবসায়ী নেতা। এটা দেশ উপকৃত হবে, আমাদের সিলেট অঞ্চল উপকৃত হবে এবং আমরা উপকৃত হবে প্রবাসী হিসাবে। আমাদের নেক্সট জেনারেশনকে আরো আকৃষ্ট করবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 10,250 ফুট আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৈর্ঘ্য 10,500 ফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরো থাকছে। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল, পটুয়াখালী ও বরগুনায় চলছে পরিবহন ধর্মঘট। বাস মালিক শ্রমিক সমিতির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনকাল, এরই মধ্যে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এটাই কমিশনের অধীনে প্রথম নির্বাচন। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 25 জন এবং নারী কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকায় 9টি কেন্দ্রে ভোটার সংখ্যা 10,177 জন। চলতি বছরের 8 জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন। আইন শৃঙ্খলা এবং সার্বিক অবস্থা মোটামুটি বেশ ভালো। আমি প্রায় দিন আমার সহকারী রিটার্নিং অফিসার সহ পুরো পৌরসভা একবার মুভ করি। কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো দৃশ্য এখনো দেখি নাই। নির্বাচনকালীন আমাদের যে কেন্দ্রসমূহে 3 স্তরের নিরাপত্তা থাকবে। আমাদের সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে, ট্রাফিং ব্যবস্থা থাকবে,
স্ট্যাকিং ফোর্স থাকবে, মোবাইল ফাঁড়ি থাকবে, ইয়া ছাড়াও বিজিবি, র্যাব থাকতে পারে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। নির্বাচন কর্মকাণ্ড পরিচালনার সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদের জন্যই বিশেষ করে এই মেসেজটা, সেটা হলো প্রভাবিত হয়ে যদি কাউকে যদি সাপোর্ট করার কোন রকমের ঘটনা যদি কমিশনের যদি নজরে আসে, কানে আসে, সে ব্যাপারটাই কমিশন যেটা জিরো টলারেন্স এই মনোভাব ব্যক্ত করেছেন। কমিশনের স্থায়ীকালে যতগুলো নির্বাচন হবে সবগুলোই একই ধারাবাহিকতায় এগুলোকে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা দিতে আমরা ইনশাল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ। দর্শক, এই মুহূর্তে বাঘাইছড়ি পৌর এলাকায় আছেন সহকর্মী কমল দে। সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল। ধন্যবাদ মামুন। এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র 4 দিনের মাথায় বাঘাইছড়ি নির্বাচন, পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর যে কারণে কিন্তু পর্যবেক্ষক মহল দৃষ্টি কিন্তু এখন বাঘাইছড়ির দিকে। আপনারা জানেন যে বাঘাইছড়ি পৌরসভা কিন্তু একটা দুর্গম এলাকা। রাঙ্গামাটি থেকে প্রায় 5 ঘন্টার পথ কিন্তু বাঘাইছড়ি পৌরসভাটি। সেই পৌরসভা দুর্গম পৌরসভা হলো কিন্তু আমাদের উৎসবের আমেজে নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে এখানে আওয়ামী লীগের যেমন প্রার্থী রয়েছে তেমনি বিএনপির প্রার্থী রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে। তারা আশা করছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, রিটার্নিং অফিসার আসেন, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে উপকরণের সাথে পুলিশ দল পৌঁছে গেছে এবং বিজিবি এবং র্যাব টহল দিয়ে যাচ্ছে পুরো এলাকা জুড়ে। এবার যে নির্বাচন, যে বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে কিন্তু ভোটার রয়েছে প্রায় 10,117 জন। এর মধ্যে আমরা দেখেছি আদিবাসী ভোটারের সংখ্যা প্রায় 1700, আর বাকি সব হচ্ছে বাঙালি ভোটার। অর্থাৎ বলা যায় বাঙালি অধ্যুষিত এলাকা, যেখানে আওয়ামী লীগের যেমন প্রার্থী রয়েছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাফর আলী খান, তিনি নৌকা প্রতীক নিয়ে, এবং বিএনপির প্রার্থী রয়েছেন ওমর আলী, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র পদে আরেকজন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তিনি হচ্ছেন আজিজুর রহমান, তার প্রতীক হচ্ছে মোবাইল। তো আমরা দেখেছি কিন্তু যে আমরা যখন প্রবেশ মুখ, অর্থাৎ যে বাঘাইছড়ি পৌরসভা, সেই প্রবেশ মুখ আমরা দেখেছি বিপুল পরিমাণ পোস্টার লাগানো হয়েছে এবং কেন্দ্রের বাইরেও কিন্তু পোস্টার রয়েছে। এই যে উপজেলা পরিষদ চত্বর যে এলাকাটি, সেই এলাকাতেও কিন্তু বিপুল পোস্টার রয়েছে। অর্থাৎ বলা যায় যে একটি উৎসব মুখর পরিবেশ যে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের পরিস্থিতি বিরাজ করছে এই বাঘাইছড়ি দুর্গম এলাকার মধ্যে। তো এখন তবে কালকের নির্বাচন পরিস্থিতি কি হবে তা এখন দেখার বিষয়। কারণ জানেন যে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র 4 দিনের মাথায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তো সবার দৃষ্টি এখন ঠিক বাঘাইছড়ির দিকে। তো মামুন, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটি বাঘাইছড়ি যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার প্রাক প্রাথমিক প্রক্রিয়া যে অংশ তার সর্বশেষ। নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ না এলে তাদের জন্য সংবিধান ও নির্বাচন বসে থাকবে না। দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচন প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে জেলে যাওয়াটা আদালতের ব্যাপার, সেটা অমান্য করতে গেলে বিএনপিকে দেশের জনগণই প্রতিহত করবে। কাজেই সময় স্রোত কারো জন্য বসে থাকবে না। সংবিধান এবং নির্বাচন কারো জন্য বসে থাকবে না। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের হাত থেকে বাঁচতে তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতির চর্চা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধ সঠিকভাবে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, শাক্তা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন লিটন সহ শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। যে সন্তানরা তাদের জন্মের ইতিহাস জানে না, তাদের সঠিক পরিচয় জানে না, সেই সন্তানরা কোনো সময় বড় হতে পারে না,
সেই সন্তানরা সাহস করতে পারে না। তাদেরকে সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে, দেশাত্মবোধ দেশপ্রেম তাদের মধ্যে জানাতে হবে। আজকে বাংলাদেশের যে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের করার গ্রাস সবকিছুই থেকেই আমরা মুক্তি পাবো যদি তাদের মধ্যে দেশাত্মবোধ জাগে, দেশপ্রেম জাগে এবং তাদেরকে যদি সত্যিকার ভাবে আমরা যদি গাইড করি। সাংস্কৃতিক চর্চা, ক্রিয়া প্রতিক্রিয়া সবই করবে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে যদি জাগাতে পারি তাহলে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। বাংলার সময় আরো থাকছে। বিপন্ন দেশের ৩০ লাখ আদিবাসীর মাতৃভাষা, ভাষা সংরক্ষণে নানা পদক্ষেপ নেয়ার উদ্যোগ, একাডেমি গঠনের দাবি বিভিন্ন সম্প্রদায়ের। মহাসড়কে মাহেন্দ্র ও অটোরিকশা সহ ৩ চাকার যান চলাচল বন্ধের দাবিতে বরগুনা, বরিশাল ও পটুয়াখালীতে চলছে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট। বরগুনায় সকাল থেকে ছেড়ে যায়নি জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস, বন্ধ রয়েছে অন্যান্য যান চলাচল। এদিকে দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিক শ্রমিকদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। পটুয়াখালীতে ধর্মঘটে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে জেলা শহরে আটকা পড়েছেন কুয়াকাটাগামী শতাধিক পর্যটক। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এদিকে ধর্মঘটের কারণে বরিশাল থেকে পটুয়াখালী ও বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। এতে নগরীর বাস স্ট্যান্ডগুলোতে বাস না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। কক্সবাজারে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, সন্ত্রাসীদের দু গ্রুপের বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। শহরের কলাতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোরে উত্তরণ আবাসিক এলাকার পেছনে পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা তাদের খবর দেয়। সেখান থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি মোস্তাক আহমেদের লাশ উদ্ধার করা হয়। ইয়াবা ব্যবসা নিয়ে সন্ত্রাসী দু গ্রুপের গোলাগুলিতে মোস্তাক আহমেদ নিহত হয়েছে বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ যেন আলোর নিচেই অন্ধকার। ভাষার দেশে অপরাপর মাতৃভাষা আজ অবহেলিত। স্বাধীন বাংলাদেশও বিপন্ন দেশের ৩০ লাখ আদিবাসীর ভাষা। এ অবস্থায় ভাষা সংরক্ষণে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। তবে সম্প্রদায় নেতাদের দাবি, জাতীয়ভাবে গঠিত হোক আদিবাসী একাডেমি। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। হৃদয় বাংলাদেশ উচ্চারণে জাতীয় সঙ্গীত। প্রতিদিনের স্কুলের শুরুটা এভাবেই। বাঙালি কিংবা আদিবাসী, দেশের প্রতি ভালোবাসায় সবার যেমনি ঐক্য রয়েছে, অনৈক্য রয়েছে কৃষ্টি, সংস্কৃতি আর ভাষায়। তবে ভিন্নভাষী হয়েও বর্ণমালা পরিচিতিতে সবার হাতেখড়ি বাংলায়। এতে শিক্ষণ প্রক্রিয়া যেভাবে ব্যাহত হচ্ছে, তেমনি ভাষার বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। স্বভাবতই প্রশ্ন, এটি কি কেবল আদিবাসীদের উদাসীনতা, নাকি রাষ্ট্রেরও রয়েছে অপারগতা? আমাদের স্কুলে এগুলো কখনো পড়ায় না। আর ভাষা পড়তেও পারি না, লিখতেও পারি না। আম্মু আব্বু এগুলো ভাষায় কথা বলে না, আমার দাদা দাদি খালি কথা বলে। ওদের ভাষা তো আর আমরা জানি না, এই জন্য এই ভাষার জন্য টিচার থাকলে ভালো হয়। আর যে আপন আলোয় শিশুর প্রাথমিক এবং স্থায়ী পাঠ, সেখানেও অবহেলিত আদিবাসী ভাষা। কোচ সম্প্রদায়ের প্রবীণ এই নারীর মাতৃভাষা থার। তবে এ ভাষা তার কাছে অতীত হয়ে যাওয়া হারানো অনুভূতির মতো। সমতল পাহাড় এবং অরণ্যে শত বছর ধরে বসবাস ভূমি সন্তানদের। জীবন ধারণের ভিন্নতা, এদের জীবনের গল্প যেমনি আলাদা, প্রকাশের ভাষাও আলাদা। তবে সম্প্রদায়গুলোর প্রতি রাষ্ট্রের অবহেলা তাদের অবিচারের ঐক্যে জড়িয়েছে। এবছরের জানুয়ারিতে প্রকাশিত সমীক্ষায় ৪১টি আদিবাসী ভাষার তথ্য দিচ্ছে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট। এর মধ্যে অনেকগুলো ভাষার লেখ্য রূপ নেই, আবার তা সংরক্ষণেও নেই দৃশ্যমান কার্যক্রম। আর এভাবেই আজ বিপন্নতার ফাঁদে আদিবাসীদের মাতৃভাষা। এ ব্যাপারে সরকার আরো উচ্চকিত ভূমিকা নেবে, এমন প্রত্যাশা এই আদিবাসী নেতার। জাতীয় পর্যায়ে একটা আদিবাসী একাডেমি যদি গঠিত হয়, তাহলে আদিবাসীদের ভাষা সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করতে পারবে। সরকারের নানা পদক্ষেপের কথা জানালেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। বাংলাদেশে মাতৃভাষা পরিস্থিতি, সেটা আমাদের কাছে এখন সম্পূর্ণ ক্লিয়ার। এখন এই অনুযায়ী আমরা এখন প্ল্যানিং এবং অ্যাকশন প্ল্যান দুটোই করছি। আদিবাসী নেতারা জোর দিয়ে বলছেন, এখনই কার্যকর ভূমিকা না নিলে বৈচিত্র্যময় ভাষাগুলো বিলুপ্ত হতে খুব বেশি সময় লাগবে না। কখনো আদিবাসী, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, আবার কখনো বা উপজাতি নামে ডাকা হয় এদের। তবে এদের মধ্যেই অনেকে ১৯৭১-এ মুক্তিযুদ্ধে যেমনিভাবে অংশ নিয়েছিল, তেমনি ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এদের ভূমিকা অনস্বীকার্য।
আর স্বাধীন বাংলাদেশে এই আদিবাসীদের ভাষার প্রতি অবহেলা আমাদের গৌরবের ভাষা আন্দোলনের প্রতি অশ্রদ্ধার নামান্তর। গাজীপুরের কালামপুর থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত বাণিজ্য বাড়াতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সকালে সুনামগঞ্জের ডলোরা শুল্ক স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। জিবির আমন্ত্রণে, ডিজিমোদের আমন্ত্রণে বিএসএফ এর একটি প্রতিনিধি দল আসবে। সবগুলোরই ফোকাস হচ্ছে যে আমরা কিভাবে দুই দেশের এই যে ঘনিষ্ঠ সম্পর্ক এটাকে আরো উন্নত থেকে উন্নতর করব। প্রায় 2 দশক পর কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতির পুনঃখনন কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় গুরুত্ব হারাচ্ছে পর্যটন শিল্পের সম্ভাবনাময় এই স্থানটি। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বরাদ্দ কম থাকায় সঠিকভাবে খনন কাজ করা সম্ভব হচ্ছে না। অবশ্য জেলা প্রশাসক আগামীতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচং উপজেলায় 7ম ও 8ম শতাব্দীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতির প্রাসাদ। স্থানীয়রা ডাকেন রানীর বাংলো নামে। 1988 সালে প্রথমবারের মতো এখানে খনন কাজ শুরু হয়। এরপর কয়েক দফা থেমে থেমে খননের কাজ চললেও প্রায় 2 দশক তা বন্ধ থাকে। 2016-17 অর্থ বছরের বাজেটে ফের চলছে এখানকার খনন কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অযত্ন আর অবহেলার কারণে সৌন্দর্য হারাতে বসেছে ঐতিহাসিক এই স্থানটি। অনেক ফরেনার আসে, আরো একটু ভালো হইলে যাতে এখানে মানুষ রুচিশীল একটা পরিবেশ হয়। যদি এটা আপনার চারিদিকে বাউন্ডারি করে দিত বা কোটবারের মতন একটু করে দিত, অনেক সুন্দর হতো। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অর্থ সংকটের কারণে প্রতিবারই অল্প দিন চলে খননের কাজ। এই শীতের মৌসুম 3-4 মাস আমরা খনন কাজ করে থাকি। দেখা যাচ্ছে যে আমরা সুন্দর সুন্দর জিনিসগুলো বের করি, কিন্তু এটা দেখা যাচ্ছে যে 2 মাসে আমাদের অর্থ ফুরিয়ে যায়। যথাযথভাবে উপস্থাপন করা যায় তাহলে দেখা যায় যে এই সকল প্রত্নস্থল থেকেও আমরা বিপুল পরিমাণে সরকারি রাজস্ব অর্জন করতে সক্ষম হব। তবে আগামী অর্থ বছরের বাজেটে রানী ময়নামতির খনন কাজ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। লালমাই পাহাড়ের পাশে যে আমাদের জাদুঘরটা রয়েছে সেটার সম্প্রসারণ, এখানে যে রেস্ট হাউস রয়েছে সেটার আধুনিকীকরণ বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে কুমিল্লা লালমাই থেকে ময়নামতি পর্যন্ত 11 মাইল পাহাড়ি এলাকায় এ পর্যন্ত প্রায় 55টি প্রত্নতত্ত্ব নিদর্শনের সন্ধান মিলেছে। এর মধ্যে প্রায় 23টি খননযোগ্য। সময় সংবাদ, কুমিল্লা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা সমস্যায় প্রশ্নের মুখে সরকারি প্রাথমিক শিক্ষার মান। বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা মান নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্রসীমা ও আঞ্চলিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। রামু সেনানিবাসকে শক্তিশালী করতে যোগ হচ্ছে 7টি নতুন ইউনিট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। বাস্তবায়ন হলে উন্নীত হবে শাহজালাল বিমানবন্দরের সমপর্যায়ে। এবং অযত্ন অবহেলায় গুরুত্ব হারাচ্ছে পর্যটন শিল্পের সম্ভাবনাময় কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতি। প্রায় 2 দশক পর পুনঃখনন কাজ শুরু। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।